সব যে গতিতে কাজ করে যাচ্ছে, লোকবল তৈরি করতেছে, লোক তৈরি করে বিভিন্ন মিডিয়া হাউসে সাপ্লাই করতেছে। এটা একটা বড় কাজ। ইনসাফ যে খেদমতটা করে যাচ্ছে, আমি মনে করি এটাই বুনিয়াদি কাজ, এটাই প্রকৃত কাজ। এরকম যদি আরো হাউস কাজ করত, ইসলামের পক্ষের বক্তব্য জাতীয় গণমাধ্যমে আরো শক্তভাবে জাতির সম্মুখে তুলে ধরতে পারত। আজকের ইনসাফের যুগপূর্তি উপলক্ষের আয়োজন, ইনসাফ যে গতিতে কাজ করে যাচ্ছে, লোকবল তৈরি করতেছে, তা সে লোক তৈরি করে বিভিন্ন মিডিয়া হাউসে সাপ্লাই করতেছে। হ্যাঁ, এটা একটা বড় কাজ। চিন্তাশীল লোক বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাজ করার মতো ক্ষেত্র আছে, পরিবেশ আছে, সেখানে যদি লোক তৈরি করা যায়, প্রথম আলোর ঘরে বসেও ইসলামের কথা বলতে পারবে, ডেইলি স্টারে বসেও ইসলামের পক্ষে, মুসলিম জাতিসত্তার পক্ষে বক্তব্য তুলে ধরতে পারবে। তো ইনসাফ যে খেদমতটা করে যাচ্ছে, এটাকে আমি কোনোভাবেই ছোট কাজ বা ক্ষুদ্র কাজ হিসেবে বিবেচনা করতে চাই না। আমি মনে করি এটাই বুনিয়াদি কাজ, এটাই প্রকৃত কাজ। এরকম যদি আরো হাউস কাজ করত, আমাদের ইসলামের পক্ষের বক্তব্য জাতীয় গণমাধ্যমে আরো শক্তভাবে জাতির সম্মুখে তুলে ধরতে পারত। আজকে ইনসাফের এই প্রতিষ্ঠা বার্ষিকী, সাইদ মাহফুজ খন্দকার ভাই চট্টগ্রামের মানুষ, আমিও চট্টগ্রামের মানুষ। ওনার নানার বাড়ি সন্দ্বীপ, আমার আদি বাড়ি, আমার বাবার বাড়ি সন্দ্বীপ। তো চিটাঙ্গের মানুষ আর সিলেটের মানুষ, নোয়াখালীর মানুষের মাঝে কিন্তু একটা আঞ্চলিক টান থাকে বেশি। সেই টানের জায়গায় থাকে হয়তো উনি আমাকে ভিন্ন দৃষ্টিতে দেখেন বা এখানে আমার প্রসঙ্গ হিসেবে আলোচনা করেছেন। ঢাকা আসার পর কিছুদিন পর থেকে ওনার সাথে পরিচয়, আমরা বিভিন্ন সময় মত বিনিময় করি, কথাবার্তা বলি, বিতর্ক করি। বিশেষ করে 2021 সালে বাংলাদেশে মোদি আগমনকে কেন্দ্রিক যে আন্দোলন, ওলামায়ে কেরামের উপর যে জুলুম, নির্যাতন, গ্রেফতার, সেক্ষেত্রে সেই সময় মাহফুজ ভাইকে আমরা আত্মগোপনে থেকে পরস্পর কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসা যায়, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের অনেক সিনিয়র ওলামায়ে কেরামের সাথে মত বিনিময়কে আমরা নিতে বাধ্য হয়েছি। এবং আমাদের সিদ্ধান্তের পরে ওলামায়ে কেরামের জামিনের ধারা শুরু হয়েছিল। নতুবা এর আগে একজন আলেমকেও বাংলাদেশে জামিন দেওয়া হয়নি। এবং কওমি মাদ্রাসাগুলো যে বন্ধ করে দেওয়া হয়েছিল করোনাকে অজুহাত করে, আমাদের ওই সিদ্ধান্ত, পলিসি, এই পলিসিগুলো হয়তো একসময় জাতির কাছে প্রকাশ পাবে। এখনও এটি বইয়ের লিপিবদ্ধ হয় নাই, কিন্তু যারা এই ময়দানে কাজ করেছেন তাদের সিনার মাঝে এখনও রয়ে গেছে। তো ওই পলিসিগুলো হয়তো বিভিন্নভাবে বিভিন্ন লোক মূল্যায়ন করবে, বক্তব্য দেবে, কিন্তু এই পলিসির কারণে সকল কওমি মাদ্রাসা সরকার খুলে দিতে বাধ্য হয়েছিল। এরকম কিছু আমরা নেপথ্য থেকে কাজ করেছি। মাহফুজ ভাই ছিলেন, আরও অনেকে ছিলেন, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি এই জন্য মাহফুজ ভাইয়ের যে কোনো, উনি যদি আমাকে কিছু বলেন, আমি সেটা রক্ষা না করে পারি না। কারণ বিপদের সময় যাকে পাশে পাওয়া যায় সে প্রকৃত বন্ধু। যখন ওলামায়ে কেরাম ঘর থেকে বের হতে পারতেন না, আত্মগোপনে ছিল, নিজের ঘরে থাকতে পারতেন না, সে জন্য একজন আরেকজনের সহযোগিতা করা সেই প্রকৃত বন্ধু। সেই বন্ধুত্বের জায়গায় থেকে আমি ওনার আহ্বানে সবসময় সাড়া দিই। আমি আলোচনা লম্বা করব না, একটা কথা বলে শেষ করব। দেখেন, মিডিয়া একটা জাতিকে ধ্বংস করে দিতে হলে আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হয়। সংস্কৃতি ধ্বংস করার বিভিন্ন পদ্ধতি থাকে। যেমন পয়লা বৈশাখ, আমাদের নামে, পয়লা বৈশাখের নামে আমাদের দেশে একটা সংস্কৃতি শুরু হয়েছিল। আর কিছু থাকে একবারে নীরব, নিঃশব্দ, আপনার ওই পোকার মতো, গোড়া থেকে কাটতে কাটতে মাথা পর্যন্ত খেয়ে ফেলে, বাইরে থাকে, ভিতরে কিছুই থাকে না। পরে যখন মাথা খেয়ে ফেলে তখন আস্তে করে ওই যে সুলাইমান আলাইহিস সালামের লাঠির মতো পড়ে যায়। এই ধরনের কাজ হচ্ছে বাংলাদেশে, এটা চলমানও আছে। বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এটা আপনারা অনেকেই জানেন। যেন এক সময় আমাদের এই মিডিয়াগুলো
ত্রিমুখী তারা কাজ করছে, তিনমুখী। কিছু মিডিয়া ছিল ভারত এবং রাশিয়াপন্থী, কিছু মিডিয়া ছিল প্রকাশ্যে আমেরিকাপন্থী, আর এর মাঝে একটা কিছু সংখ্যক লোক ছিল, তাদের মিডিয়া তো জোরালো ছিল না, কিন্তু তাদের এমন কিছু লোক ছিল, তারা শক্তিশালী লোক ছিল, সেটা চীনপন্থী। এরা বিভিন্ন মিডিয়াতেও কাজ করছে। তো এই যে তখন ইসলামের পক্ষে কথা বলার মতো মিডিয়া, আজাদের পরে ইনকিলাব এবং আরও কিছু পত্রিকাতে কিছু ব্যক্তি ছিলেন, তারা হয়তো ইসলামের পক্ষে লেখালেখি করতেন, কিন্তু আবার এই জাতীয় ব্যক্তিদের সম্পর্কে বলা হতো এরা মার্কিনপন্থী। তখন তো পৃথিবীতে দ্বন্দ্ব ছিল, কমিউনিজম ভার্সেস মার্কিনপন্থী, অর্থাৎ এই আপনার পুঁজিবাদীদের লড়াই ছিল যেটা। কমিউনিজমের পতনের পর বাংলাদেশে মিডিয়ার জগতেরও কিন্তু রূপ পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশ চীনপন্থী মিডিয়াও তেমন নাই, লেখকও নাই, চীনের পক্ষে যে মিডিয়ার মাধ্যমে লেখালেখি করবে সে লোকও নেই এবং মিডিয়াও নেই। এখন রয়ে রাশিয়ার পক্ষও নেই, এখন আছে আমেরিকার এবং ভারতপন্থী। এই দুইটাই কাজ করতেছে বাংলাদেশে। বিগত আওয়ামী ফ্যাসিস্টের আমলে কোন পন্থীর মিডিয়া এখানে শক্তিশালী ছিল এটা আপনাদেরকে বলার অবকাশ নেই, আপনার সকলে এভাবে জ্ঞাত আছে। কিন্তু এখন যে লড়াইটা হচ্ছে, আমাদের লড়াই আমেরিকা এবং ভারত দুইটার বিপক্ষে। এখন দেখবেন মিডিয়া যারা এক সময় আমেরিকার বিরোধিতা করছে, তারা আমেরিকার তোয়াজ শুরু করতেছে, গুণকীর্তন শুরু করছে। আবার যারা ভারতপন্থী ছিল, তারা এখন নিজেদেরকে খোলস পরিবর্তন করতেছে, তারাও আমেরিকার পক্ষে চলে আসতেছে। এই যে দ্বন্দ্ব এবং মিডিয়ার জগতে যে অবস্থান, এটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য এই পরিস্থিতিগুলো যে মোকাবেলা করবে ওরকম জনশক্তি এখনও তৈরি হয় নাই। তো মাহফুজ খন্দকার ভাই যে কাজটা করতেছেন, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং ওনাকে বলবো উনি প্রত্যেকটা লোককে, যাদেরকে উনি তৈরি করবেন, একটা আদর্শ দিয়ে দিবেন, একটা চিন্তা দিয়ে দেবেন। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম সাংস্কৃতিক ময়দানে, মিডিয়ার ময়দানে পাশ্চাত্যের বিরুদ্ধে। আমরা সবসময় কাজ করব মুসলিম জাতিসত্তাকে কীভাবে আবার নতুন জাগরণ করা যায়, সেই জায়গা থেকে আমরা কাজ করব। এবং যাদেরকে উনি প্রশিক্ষণ দেন, তাদের মাঝে যাতে এই চেতনাটা উনি দেন, আমাদের বিশ্বাস আরও শক্তিশালীভাবে, দৃঢ়ভাবে দেন, এই প্রত্যাশা করব। আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন, আপনারও ধন্যবাদ জানাই আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামী মূল্যবোধকে এবং মুসলিম জাতিসত্তাকে আমরা যাতে বাংলাদেশ শত্রু কবর পরিবেষ্টিত মুসলিম দেশকে এটা আমরা যাতে ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। ওয়াহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।